বন্ধুরা, আজকে রয়্যাল একাডেমির পক্ষ থেকে একবিংশ শিক্ষা দিবস উপলক্ষে আমি ভারতীয় শিক্ষক হিসাবে আপনাদের সামনে উপস্থিত আছি। তাই নমস্কার, অভিনন্দন জ্ঞাপন করছি। গত দিনে বিজ্ঞানের উপরে যে আলোচনাটা হয়েছে সেটারই একটা অংশ হিসাবে আজকে আমি আলোচনা করব। আপনাদের অভিজ্ঞতা কতটুক হলো সেটাকে উপলব্ধি করার জন্য আজও কিন্তু আমি কোনো কমেন্ট পেলাম না ঠিকমতো, তার উত্তর দিব। তা বিশ্ববাসী সাধারণত 99% মানুষ বিজ্ঞানের থেকে অনেক দূরে। যারা জ্ঞানী, যারা বিজ্ঞানী, যারা সায়েন্টিস্ট, যারা বিজ্ঞানের ধারা অনুযায়ী চলে, তাদের চিন্তাধারা আর সাধারণ মানুষের চিন্তাধারা এক নয়। তাই আমি বলতে চাই যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয় তাহলে আণবিক যুদ্ধ হবে। সেটা গোলা বারুদটা অতীতের কথা। অত্যাধুনিক এআই টেকনোলজিক্যাল যুগ। এআই টেকনোলজিকে কাজে লাগিয়ে বিজ্ঞান ভিত্তিক যে কাজ শুরু হয়েছে সারা পৃথিবীর, এবং সারা পৃথিবী তো সামান্য ব্যাপার, স্পেসের ক্ষেত্রে অর্থাৎ মহাশূন্যে মানুষের জয়যাত্রা শুরু হয়েছে। মানুষ ভাবতে পারছে না আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। তাই প্রত্যেকটা মানুষকে আমি আমার ক্লাসটাকে অনুধাবন করার জন্য বলবো যে আপনারা হয়তো আনন্দ ফুর্তিতে আছেন, জমি চাষ করছেন, চাকরি করছেন, খুব সুন্দর জীবনযাত্রা দারুণভাবে ডিল করছেন, কিন্তু আপনারা কি জানেন আপনাদের দেশের দেশান্তরে যারা রাষ্ট্রনায়ক আছে তারা মানুষের জীবনকে মশার জীবন মনে করে, মাছির জীবন মনে করে। তাদের কাছে সাধারণ মানুষের জীবনের মূল্য নাই। তা না হলে আজকে আণবিক শক্তিতে বলীয়ান হয়ে এক একটা দেশ এত যুদ্ধবিগ্রহ শুরু করছে যে অচিরে 10টা অ্যাটম বোম যদি বাস্ট করে সারা পৃথিবী ধ্বংসে। আণবিক বোম, জীবাণু, পরমাণু বোম, পরজীবী বোম, বহু রকম বোমের আবিষ্কার করছে বিজ্ঞানীরা এআই টেকনোলজিকে কাজে লাগিয়ে। তাই এআই টেকনোলজি কী জিনিস সেটা সম্বন্ধে সাধারণ মানুষ শিক্ষায় দীক্ষায় অনেক দূর পিছিয়ে আছে। আর যারাও বা আছে তারা অনেকে নেশাগ্রস্ত, চরিত্রকে কলুষিত করে তাদের মেরুদণ্ড নাই রুখে দাঁড়ানোর মতো। এরকম সমাজে আমরা বসবাস করছি। তাই এই সমাজকে জানানোর জন্য আজকে আমার এই একবিংশ দিনের যে এআই টেকনোলজির উপরে যে আলাপ আলোচনা করছি, আমি বলবো একজন ভারতীয় শিক্ষক হিসাবে আমার রয়্যাল একাডেমির খুব গুরুত্বপূর্ণ। আমরা মনে করছি রয়্যাল একাডেমি তরফ থেকে আমরা মনে করছি যে বিশ্ব শান্তির বার্তা একমাত্র রয়্যাল একাডেমি শুরু করেছে। আদার্স কোনো সংস্থা, আদার্স কোনো, তারা নানান রকমের বক্তব্য রাখতেছে, তারা নানা রকম সোশ্যাল মিডিয়ায় কে জিতলো কে হারলো, কোথায় কী হচ্ছে না হচ্ছে সমস্ত কথা বলছে তারা নানানভাবে সোশ্যাল মিডিয়ায়। বহু সংগঠন, বহু সাংবাদিক সম্মেলন হচ্ছে, কিন্তু একবারও তারা ভাবে না মানব সভ্যতা কোন দিকে যাচ্ছে। আমি ভারতীয় শিক্ষক হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সমস্ত মন্ত্রিমণ্ডলকে, কেন্দ্রীয় মন্ত্রীদের আমি বলতে চাই যে পৃথিবীর মধ্যে সেরা দেশ কোনটা। আমরা প্রায় 150 বছর যদি পিছিয়ে যাই তখন আমরা দেখতে পাবো কাকে? কবি দ্বিজেন্দ্রলাল কে আমরা, দ্বিজেন্দ্রলাল রায়। তিনি রায় বংশের মানুষ। দ্বিজেন্দ্রলাল রায় একজন কবি ছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি কবিতা লিখেছিলেন,
বলো 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 সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে কর্মে মহান হবে, নবদিন অমনি উদিবে আবার পুরাতনে পূর্বে। যে ভারতবর্ষ 190 বছর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল ব্রিটিশের কাছে, সেই ভারতবর্ষের নেতৃত্বের দুর্নীতির কারণে খণ্ডিতভাবে স্বাধীনতা পায় অখণ্ড ভারতকে পাকিস্তান, তারপরে হচ্ছে বাংলাদেশ এবং ভারত, টোটাল এই যে ভূখণ্ড টোটালটাই একটাই ভারতবর্ষ ছিল। তাই জাতীয় দ্বিজাতিক তত্ত্বে ভারত স্বাধীনতা লাভ করলো গান্ধীজির জন্য, এবং যারা গান্ধীপন্থী তাদের জন্য। নেতাজির নেতৃত্বে যদি ভারত স্বাধীনতা হতো তাহলে অখণ্ড ভারত গঠিত হতো। তাহলে এই অখণ্ড ভারত খণ্ডিতের কারণকে, কারণ হচ্ছে অতীতের নেতারা। আজকে যদি ভারতবর্ষের কথা ভাবি কি, যে এই ভারতের ভূখণ্ড পাকিস্তান, এই ভারতের ভূখণ্ড বাংলাদেশ, এই ভারতের মূল ভূখণ্ড, টোটাল দেশটা একটা, তাহলে আজকে 3টা খণ্ড হলো কেন? এখন 3টি দেশে পরিণত হলো কেন? প্রশ্নের জবাব কে দিবে? এই প্রশ্নের জবাব নেওয়ার জন্য একাডেমি থেকে আমরা বলছি, তাহলে সমস্ত ভারতের এই ভারতের উচিত যে সূত্র ধরে সমস্ত পাকিস্তান এবং পূর্ব বাংলা টোটালটাকে এক দেশে পরিণত করাই হচ্ছে কাজ। যদি করতে পারে ভারত বাহাদুর হিসাবে ভারতের প্রধানমন্ত্রীকে আমরা বলবো যে টোটাল ভারতবর্ষ একটা ছিল, এক অখণ্ড ভারত। নেতাজি যে ভারতবর্ষ চেয়েছিল সেই ভারতবর্ষ আমরা চাই। তাহলে টোটাল বাংলাদেশ, টোটাল পাকিস্তান, এদের বাহাদুরি ছুটে দেওয়ার জন্য আজকে আমরা বলতে চাই। কারণ এরা কি পাইছে? ভারতবর্ষের সমালোচনা ছাড়া পৃথিবীতে কিছু নাই তাদের কাছে। কেন কেন ভারতবর্ষে 145 কোটি ভারতবাসী আমরা, এখানকার ভারতের মানব সম্প্রদায়ের মন্ত্রী যিনি বর্তমান আছেন, তার কাজটা কি? আমার ভারতবর্ষে মানব সম্পদকে মূল্যায়ন করা, আমার ভারতবর্ষে মানুষের সমস্ত ক্যালিকে কাজে লাগিয়ে মানব সম্পদকে পরিপূর্ণতার রূপ দেওয়ার দায়িত্ব হচ্ছে মানব সম্পদ মন্ত্রী। তার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয়। সে কি করে? আজকে আমাদের মানব সম্পদ শিক্ষায় দীক্ষায় উন্নত না করে তারা কোন জায়গায় নিয়ে গেছে? মদের আসরে, নেশার আসরে, বেবিচারিতে, সমস্ত জায়গায় মানব সম্পদকে কোথায় নিয়ে গেছে আজকে এরা? এদের দুর্নীতিকে দূর করার জন্য একাডেমির জন্ম হয়েছে। এটা বুঝতে হবে। আজকে যে ভারতবর্ষ খণ্ডিতভাবে পূর্ব ভারত পশ্চিম ভারত, মাঝখানে স্বাধীন কুচবিহার রাষ্ট্র, সেই কুচবিহার রাষ্ট্রর মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভারতের কল্যাণে, কুচবিহারের মানুষের কল্যাণের স্বার্থে তার রাজ্যকে দান করলো যুক্তরাষ্ট্রের পরিকাঠামো গঠনের জন্য। সেই রাজ্য এরা কোন ক্ষেত্রে জেলা বানায়? এই অপদার্থের কারণে আজকে কুচবিহারের মানুষ বিচ্ছিন্নতাবাদীর আন্দোলনের তকমা লাগায়। এদের বিচার অবশ্যই হওয়া উচিত। আমি একাডেমির একজন শিক্ষক হিসেবে বলতে চাই, ভারতের প্রধানমন্ত্রীকে এই বিষয়টা আরোপ করতে হবে, দৃষ্টিতে আনতে হবে। কারণ কবি দ্বিজেন্দ্রলালের ভাষায়, আমার ভারতবর্ষ শ্রেষ্ঠ হবে খেলায় ধুলায়, বিজ্ঞানে চর্চায়, সমস্ত দিক থেকে। যে দেশের জনসংখ্যা বেশি সে দেশের মানব সম্পদ বেশি। তাহলে টোটাল পৃথিবীতে যে মানব সম্পদ আছে তার প্রায় 1/3 ভাগ আমরা একাই। ভাবেন আমাদের দেশের মানব সম্পদ কত। তো এই মানব সম্পদ থাকতে আমরা ক্রিকেট খেলায় জয়লাভ করতে, বিশ্বকাপ জয়লাভ করতে পারি না। আমরা ফুটবল খেলায় জয়লাভ করতে পারি না বিশ্বকাপ। কেন? এর মধ্যে রাজনীতির গন্ধ, খেলাধুলা থেকে সমস্ত জায়গায় রাজনীতি ছাড়া এরা বোঝে না, অথচ প্রকৃত মানব সম্পদের ইউটিলাইজেশন এরা জানে না। তাই ভারত সরকারকে আরেকবার জানাইতে চাই যে ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রীরা বসে সিদ্ধান্ত নেন। আর আগামী দিনে আমরা এই পাকিস্তান আর এই বাংলাদেশের পারমাণবিক শক্তিতে ভারত শক্তিধর রাষ্ট্র, সমস্ত দিক থেকে কোনো দিক থেকে ভারতের কমতি নাই। তাহলে এদের জুজুর ভয় দেখলে চলবে না। এদের জুজুর ভয় সমুচিত শিক্ষা দেওয়া উচিত। কারণ এরা সাম্প্রদায়িকতার ইস্যুকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের মাটিতে যেভাবে সনাতন ধর্মপন্থীদের উপরে আক্রমণ চলছে, সারা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি করছে,
যে তবুও ভারত সরকারের কোনো হেলদোল নাই। কারণটা কি? যে 5,050 বছর, হ্যাঁ, 5,500 বছর পুরানা সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মকে কেন্দ্র করে প্রত্যেকটা ধর্মের জন্ম হয়েছে। তাহলে এই ধর্মভিত্তিক রাষ্ট্র বিভেদ সৃষ্টি করে, এই বিভেদকামী রাষ্ট্রের আমরা অস্তিত্ব রাখতে চাই না। কারণ আমরা আমাদের ভারতবর্ষকে সেকুলার কান্ট্রি, আমাদের ভারতীয় সংবিধানে সেকুলার কান্ট্রি কথাটা লেখা আছে, তার মানে ধর্মনিরপেক্ষ দেশ। তাহলে আমাদের ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সত্ত্বেও আজকে বিভেদগামীরা আজকে কি করছে? তারা কিন্তু বিভেদ সৃষ্টি করছে। আমরা একাডেমির পক্ষ থেকে দাবি রাখব যে ইমিডিয়েট রাষ্ট্রসংঘের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলাবদ্ধ যে সেনাবাহিনী রয়েছে সিকিউরিটি পরিষদের হাতে, সেই সিকিউরিটি পরিষদ অচিরে বাংলাদেশের মধ্যে শান্তির সেনাবাহিনী পৌঁছানো দরকার। তা না হলে সেখানে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে বিচ্ছিন্নতাবাদ সৃষ্টি হয়েছে বাংলাদেশের মাটিতে, তাকে দমন করার জন্য শান্তির বাহিনী প্রয়োজন রয়েছে। সেখানে শান্তি বাহিনীকে পৌঁছে দেওয়ার দায়িত্ব ভারত সরকারের এবং সমস্ত বিশ্ববাসীর, অর্থাৎ বিশ্ব সংস্থার। তাহলে আমরা কি জানি না কিছু? আমরা জানতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সেখানে হিন্দু নিধন যজ্ঞ চলছে। তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে আজকে যেখানে বাংলাদেশের হিন্দুর সংখ্যা ছিল কত পার্সেন্ট? প্রায় 20% ছিল, আজকে 8%-এ পরিণত হয়েছে। এই হিন্দুগুলা কোথায় গেল? সমস্ত কুচবিহার রাজ্যে প্রবেশ করছে। কুচবিহার রাজ্যের সীমানা কত? দক্ষিণ দিনাজপুর থেকে অবিভক্ত গোয়ালপাড়া, এটা আনপ্রোটেক্টেড এরিয়া হিসেবে এরা রেখেছে। যখন চুক্তি হয়, ভারত মুক্তির চুক্তি, তখন কুচবিহারের জনসংখ্যা ছিল 26 লক্ষ। আজকে কত? প্রায় 2 কোটির মতো। এরা কারা আসলো? এরা কারা আসলো? এদের ব্যবস্থা কি হবে? এর জন্য দায়ী ভারত সরকার। ভারত মুক্তি চুক্তি অনুযায়ী তারা কার্যকারী করে নাই, কাঁটাতারের বেড়া সেই সময় দেওয়া হয় নাই, যার ফলে সমস্ত মানুষ আসছে, তারা এখানে জীবন ধারণ করছে, যুগ যুগ ধরে এখানে বসবাস করে, প্রায় 60-70 বছর ধরে অনেকেই বসবাস করছে, তাদের প্রজন্মের পর প্রজন্ম হয়েছে। তাহলে তারা কোথায় যাবে এখন? প্রশ্ন কোথায়? তাহলে এই জায়গাটায় আমরা স্ট্রাইক করছি, ভারত সরকারের দৃষ্টি আরোপ করছি। এনআরসির প্রয়োজন, এনআরসি সিএ সারা বিশ্বের মধ্যে ছড়াচ্ছে, অথচ কুচবিহার যে রাষ্ট্র ছিল তার সীমানা ছিল কত দূর? আরে বাংলাদেশের ইউনূস, ডক্টর ইউনূস, তুমি তত্ত্বাবধায়ক সরকার চালাচ্ছ, তুমি কি জানো এখনো গাইবান্ধা পর্যন্ত কুচবিহার মহারাজার প্রপার্টি রয়েছে? এবার আমরা আন্তর্জাতিক স্তরে সিট বিনিময় করলো ভারত সরকার। আমরা যদি বলি ভারত মুক্তি চুক্তিকে কার্যকরী না করে সিট বিনিময় করা হলো কার স্বার্থে? এবার সেই সিটের বিনিময়ের ফলে বাংলাদেশ কত সম্পত্তি পেল? সে সিটগুলি কার ছিল? সেই সিটগুলিতে কুচবিহার মহারাজার ছিল। তাহলে আমাদের না জানিয়ে, কুচবিহারবাসীর মতামত না জানিয়ে কি করে রাষ্ট্রসংঘে ভারত সরকার এবং বাংলাদেশ সরকার এটা বিনিময় করলো, কুচবিহারবাসীকে বঞ্চনা করলো? তাই কুচবিহারের পক্ষ থেকে, রয়্যাল একাডেমির পক্ষ থেকে আমরা দাবি রাখবো, আমাদের কুচবিহার মহারাজার সেই দেবীগঞ্জ থানা, পঞ্চগড় থানা, সমস্ত জায়গা যদি আমরা আন্তর্জাতিক স্তরে আগামী দিনে চিন্তা ভাবনা করছি যে কুচবিহার মহারাজার প্রপার্টি, টোটাল প্রপার্টি, এরা বলছে ভারতবর্ষের 7 সিস্টারকে নিয়ে নিতে চায়। আরে ইউনূস, তুমি জানো না, ডক্টর ইউনূস, তুমি জানো না, তুমি নাবালক, তুমি কার সম্পত্তির উপর আছো তুমি নিজেই জানো না।
তাই তোমার কান ধরে তোমাকে বের করে দেওয়া হবে সেদিন বুঝতে পারবে, যেদিন দিল্লির পার্লামেন্টে কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্টের পক্ষ থেকে ক্ষমতায় আসবে, সেদিন তুমি বুঝতে পারবে তোমার কান ধরে হিসাব নেওয়া হবে। বোঝা গেল? তাই আমার বার্তা যাতে দেশ দেশান্তরে ছড়ায়। আমি রয়্যাল একাডেমির পক্ষ থেকে শুধু ভারতবর্ষের একজন শিক্ষক নই, আমি কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির ফাউন্ডার হিসাবে কথা বলছি এবং আইন পরিষদের প্রেসিডেন্ট কথা বলছি। তাহলে আপনাদের দরবারে আমার কথাগুলি থাকলো। আগামী দিনে এর সৎ বিচার যদি ভারত সরকার না করে, আমরা তো আন্তর্জাতিক আদালতে যাচ্ছি, সেদিন দেখা হবে ডক্টর ইউনূস কি বক্তব্য রাখে এবং ভারত সরকারের প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখে। আর ভারত সরকারের প্রধানমন্ত্রীকে আমরা এটাই নিরাপত্তা দিতে চাই, সেভেন সিস্টারের কোনো রকম অসুবিধা না থাকবে না। যদি কুচবিহার রাজ্যের ভারত মুক্তি চুক্তিটাকে পূর্ণভাবে প্রতিষ্ঠা করে, কুচবিহারকে এ ক্যাটাগরি স্টেটে পরিণত পূর্ণ বিধানসভা রূপ দান করে, তবেই আমরা বলবো সেভেন সিস্টারের তো আমাদের রাজ্যের উপর দিয়ে যাওয়া আসা চলে, যেটাকে আপনারা নতুন নাম দিচ্ছেন কি মুরগির গলা চিকেন নিক। আমরা ইংরাজি বুঝি না, তাই না? হ্যাঁ, যেটা ভারতবর্ষের গলা ম্যান লিগ, যেটার মাধ্যমে যাওয়া আসা চলছে উত্তর পূর্ব ভারত, যেটাতে আমাদের এখানকার আন্দোলনকারীরা মাঝে মাঝে বলে যে উত্তর পূর্বের রাস্তাটা আমাদের বুকের উপর দিয়ে যায় ভারত সরকার, আর কুচবিহারের মানুষের চোখের জল পরে তুমি দেখতে পাও না। হ্যাঁ, তার জন্য তৈরি দেখো তুমি 131 143 নম্বর ধারা অনুযায়ী কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টি যে দাবি রাখছে সেটা আন্তর্জাতিক দাবি, কি যে বাংলাদেশের কত দূর পর্যন্ত আমাদের কুচবিহার রাজ্যের সীমানা আছে সেটা সেদিন কাটাতারে বেড়াটাও দূরে সরে যাবে। ডক্টর ইউনূস, তুমি জানো না তোমার যে কত দূর দৌড় সেটা আমাদের জানা আছে। তাই তোমাকে আরেকবার হুঁশ পাইয়ে দিতে চাই কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির তরফ থেকে। তাই একাডেমির পক্ষ থেকে আমি বলবো, বন্ধুরা, আপনারা আজকে যে ভিডিওটা আমার দেখছেন, এটা সম্পূর্ণ আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বক্তব্যটা রাখছি। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা চাই না যুদ্ধ লাগুক, তৃতীয় বিশ্বযুদ্ধ যা আণবিক যুদ্ধে পরিণত হবে সেটা আমরা চাই না। বিশ্ব মানবতার চিরশত্রু যারা তারা চায়, তাদেরকে অচিরে দমন করা উচিত। আর তার সঙ্গে ভারতবর্ষের জাতীয় সংস্কৃতি বজায় রাখা উচিত সংবিধান মোতাবেক, এবং ভারতীয় কৃষ্টি কালচার এবং ভারতীয় পতাকাকে যে অবমাননা করছে সেই ক্ষেত্রে ভারত সরকার এখনও কেন পদক্ষেপ নিচ্ছে না, তার জন্য আমরা দাবি রাখছি। কারণ এটা সাধারণ দেশ, যে দেশটার জন্ম আমাদের হাত দিয়ে তৈরি হলো, আর সেই দেশটা নিশ্চয় কোনো অশুভ শক্তি তাদের পিছনে কাজ করছে। সেই অশুভ শক্তির মদতদাতা কারা, তাদেরকেও খুঁজে বাইর করতে হবে আমাদের গোয়েন্দা বিভাগের, এবং আমাদের যারা আছে উইন্স তথ্য অনুসন্ধানের জন্য, তাদেরকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। এই আবেদন রেখে প্রত্যেকটা আমার নতুন বন্ধু ফলোয়ার এবং নতুন যে আমার পুরানা যারা আমার এই চ্যানেলের ফলোয়ার রয়েছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা এই ভিডিওটিকে ডোর টু ডোর পৌঁছে দেওয়ার জন্য, কোচবিহারের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি আমি সদুত্তর দেওয়ার জন্য। আজও কমেন্ট কেন আসতেছে না, আমি বসে আছি। আমি চাই আপনারা কমেন্ট করুন, তার সদুত্তর আমি আইনগত দিক থেকে দিব। এই বলে সমস্ত বিশ্ববাসী এবং দেশবাসীকে আমি অনুরোধ করব, আমি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। নমস্কার।